আজ আমরা এক এমন অভিযানে যাব যেখানে প্রতি পদে পদে বিপদ। প্রমোদারঞ্জন রায়ের লেখা থেকে আমরা ঘুরে আসব ভয়ঙ্কর লুসাই পাহাড় থেকে। তো চলুন, দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক সেই অভিযানে। ভাবুন তো, একটা গল্পের শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে। মানে প্রথম থেকেই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এটা কোনো মামুলি বেড়াতে যাওয়ার গল্প না, এটা রীতিমতো জীবন মরণের লড়াইয়ের একটা কাহিনী। তো প্রশ্ন হল, কতটা ভয়ঙ্কর ছিল এই লুসাই পাহাড়? আসলে এটা এমন একটা জায়গা ছিল যেখানে মানুষের কোনো শাসনই চলে না, পুরোটাই ছিল প্রকৃতির দখলে। চলুন দেখি সেই ভয়ঙ্কর অরণ্যে ঠিক কি অপেক্ষা করছিল মানুষগুলোর জন্য। ৭০০ বর্গমাইল, ভাবা যায় বিশাল এক এলাকা, অথচ তার মধ্যে একটাও গ্রাম নেই, কোনো রাস্তাঘাট কিচ্ছু নেই। আর এই রকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ৬০ জন মানুষের একটা দল, সাথে ২টো হাতি আর প্রচুর মালপত্র। বুঝতে পারছেন, প্রতিটা পা ফেলার সাথে সাথে মনে হচ্ছিল যেন এক গোলক ধাঁধায় ঢুকে পড়ছে তারা। তাদের রোজকার কাজটা যে কি ভীষণ কঠিন ছিল ভাবুন। ১০-১২ জন লোক জঙ্গল কেটে রাস্তা বানাচ্ছে, আর বাকিরা তাদের পেছন পেছন আসছে। আর এত খেটেও দিনে এগোতে পারছে মাত্র ৪ কি ৫ মাইল। এখানেই শেষ না, দিন শেষে ওই ক্লান্ত শরীরেই আবার রাত জেগে পাহারা দিতে হচ্ছে হিংস্র জানোয়ার ভয়। জায়গাটা ছিল আসলে জানোয়ারদের রাজ্য, মানুষের নামগন্ধও নেই কোথাও। লেখকের নিজের ভাষাতেই মাঝে মাঝে মনে হতো, এই বুঝি বাঘের ওপরই পা দিয়ে ফেললাম। জঙ্গলটা এতটাই ঘন ছিল যে দিনের বেলাতেও আকাশ দেখা যেত না। কেমন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? আর এরকম একটা পরিবেশে বিপদ কিন্তু বলে কয়ে আসে না, কখন যে কি ঘটবে কেউ জানে না। ঠিক সেরকমই হঠাৎ করে সামনে চলে এলো এক বিরাট গন্ডার। জঙ্গলের বিপদ যে কত আচমকা হতে পারে এটা ছিল তারই প্রথম ঝলক। ঘটনাটা হলো, লেখক একটা গাছে চড়তে যাচ্ছিলেন, আর ঠিক তখনই পায়ের নিচে একটা হুড়মুড় করে শব্দ। তিনি প্রথমে ভাবতেই পারেননি কি হতে পারে। খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলেন, ক্যা হে রে, মানে কি হয়েছে রে? তখনও কিন্তু বিপদের আঁচটুকুও পাননি। তার সাথে যে শ্যামলাল ছিল সে বলল, হলুমান হোগা হুজুর, মানে হনুমান হবে হয়তো। কিন্তু এই ছোট্ট একটা ভুল ধারণা যে কত বড় বিপদ ডেকে আনতে পারত। জঙ্গলে তো এটাই নিয়ম, এক মুহূর্তের ভুল মানেই জীবন মৃত্যুর টানাটানি। আর ঠিক তার পরের মুহূর্তেই সমস্ত ঝোপঝাড় ভেঙে একেবারে কামানের গোলার মতো বেরিয়ে এলো একটা বিশাল গন্ডার। সবাই যে যেদিকে পারল দৌড়ে পালালো। লেখক বন্দুকটা নেওয়ার জন্য হাত বাড়িয়েছিলেন, কিন্তু শ্যামলাল তখন নিজের প্রাণ বাঁচাতে এমন দৌড় দিয়েছে যে বন্দুক দেওয়ার আর লোক নেই। বুঝুন অবস্থাটা। গন্ডারের সাথে মোলাকাত কিন্তু এখানেই শেষ নয়। পরের দিন আরও বড় বিপদে পড়লেন তারা। পরিস্থিতিটা একবার ভাবুন। লেখকের পায়ে ভারী বুট, তার পক্ষে গাছে চড়া প্রায় অসম্ভব। আর তার সাথে যে লুসাই শিকারী, সে কিন্তু মুখে দা নিয়ে এক লাফে গাছে চড়ার জন্য তৈরি। সে তো চেঁচিয়েই চলেছে, মারো সাহেব। কিন্তু লেখকের কাছে গুলি আছে মাত্র ৩টে। তিনি কি করবেন? গুলি চালাবেন নাকি চালাবেন না, এই নিয়ে ভীষণ দ্বিধায়। যাই হোক, সে যাত্রায় ভাগ্য ভালো ছিল, গন্ডারটা নিজেই চলে গেল। কিন্তু যাওয়ার সময় যা করে গেল তা দেখে সবার তো চক্ষু চড়ক কাজ। ওর চলার পথে যত মোটা মোটা বাঁশ ছিল সব দেশলাই কাঠির মতো পটপট করে ভেঙে দিয়ে চলে গেল। মানে জঙ্গলের আসল শক্তিটা কি সেটা যেন একবার দেখিয়ে দিয়ে গেল। গন্ডারের আতঙ্ক কাটতে না কাটতেই দলটা পৌঁছল পাকোয়া নদীর ধারে। আর এখানেই লেখকের একটা ছোট্ট, খুব সাধারণ একটা ভুল তাদের ফেলে দিল জীবনের সবচেয়ে বড় বিপদের মুখে। কে জানত সামান্য একটা ডাক এমন ভয়ঙ্কর হয়ে উঠবে? নদীর পাড়ে হাতির পায়ের ছাপ দেখে লেখক তো ভাবলেন, এই ৫-৭টা হাতি হবে হয়তো। কিন্তু দলের অভিজ্ঞ লুসাই শিকারী দেখেই বুঝে গেলেন। তিনি বললেন, না সাহেব, ৫-৭টা নয়, কম করে ৪০-৪৫টা হাতি আছে। ওরা একই পায়ের ছাপের উপর পা ফেলে গেছে, তাই বোঝা যাচ্ছে না। ৪০-৪৫টা সংখ্যাটা শুনেই তো সবার বুকের ভেতরটা কেঁপে উঠল। সারা দিনের খাটুনি, তার উপর বৃষ্টিতে ভেজা শরীর, খিদেও পেয়েছে খুব। তো লেখক নদীর ধারে বসে তার সঙ্গীদের ডাক দেওয়ার জন্য গলা ছেড়ে আওয়াজ করলেন, হো হো। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? কিন্তু তিনি স্বপ্নেও ভাবেননি যে তার এই ডাক জঙ্গলের আসল বাসিন্দা, মানে ওই হাতিদের কানে পৌঁছে যাচ্ছে। আর এর পরেই ঘটল সেই অদ্ভুত গা ছমছমে ব্যাপারটা। লেখকের ওই হু উ ডাকের জবাবে ঠিক উল্টো দিকের পাহাড় থেকে একটা হাতিও ঠিক একই সুরে ডেকে উঠল, হু হু। আর শুধু তাই নয়, সাথে সাথেই নদীর ওপার থেকে আরও অনেক হাতির আওয়াজ আসতে শুরু করল, যেন পুরো হাতির পাল্টা লেখকের ডাকে সাড়া দিচ্ছে। নিমেষের মধ্যে পুরো পরিবেশটাই পাল্টে গেল। এরপর যে রাতটা এলো সেটা ছিল ওই অভিযানের সবচেয়ে ভয়ঙ্কর রাত। ৪০-৪৫টা বুনো হাতির একটা বিশাল দল তাদের ক্যাম্পটাকে প্রায় ঘিরে ফেলল।
একদিকে কিছু অসহায় মানুষ আর অন্যদিকে প্রকৃতির বিশাল শক্তি। লড়াইটা ছিল একেবারেই অসম। কিন্তু মানুষগুলোও তো হার মানার পাত্র নয়। তারা মরিয়া হয়ে নিজেদের বাঁচানোর প্রস্তুতি শুরু করল। নদীর ওপারে ক্যাম্প করা হলো, চারিদিকে বড় বড় আগুন জ্বালানো হলো। নিজেদের পোষা হাতি দুটোকে তাঁবুর কাছে বেঁধে রাখা হলো, আর লুসাইরা লম্বা লম্বা বাঁশের মাথায় মশাল বানিয়ে নিল হাতিদের ভয় দেখানোর জন্য। মানে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি। সেই রাতটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। সন্ধে নামতেই হাতির পাল্টা নদীর ধারে চলে এলো, আর তারপর সারা রাত ধরে বারবার তারা নদী পেরিয়ে ক্যাম্পের দিকে আসার চেষ্টা করতে লাগলো। আর এদিক থেকে মানুষগুলো মশাল ঘুরিয়ে চিৎকার করে তাদের তাড়িয়ে দিচ্ছিল। ভাবুন একবার, পুরো রাত ধরে চলল এই লড়াই। এক মুহূর্তের জন্য কেউ স্বস্তি পায়নি। প্রতিটা সেকেন্ড যেন মৃত্যুর সাথে পাঞ্জা কষা। তো এই ভয়াল রাতের পর যখন সকাল হলো, তখন পরিস্থিতিটা কেমন ছিল? ওই একটা রাতই যেন মানুষগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে প্রকৃতির শক্তি আসলে কতটা। সেই সকালটা ছিল শুধু বেঁচে ফেরার নয়, একটা বড় শিক্ষা পাওয়ারও সকাল। ভোর হতেই দেখা গেল হাতির পালটা দুটো ভাগে ভাগ হয়ে দুদিকের পাহাড়ে মিলিয়ে গেল। নদীর পাড়টা একেবারে শান্ত, ফাঁকা। সারা রাতের ওই তাণ্ডবের পর এই নিস্তব্ধতাটা যেন অদ্ভুত লাগছিল। সবাই বেঁচে তো গিয়েছিল, কিন্তু ভেতর ভেতর বুঝে গিয়েছিল যে তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর এই পুরো অভিজ্ঞতাটার সারমর্মই হল এই লাইনটা: সেই ঘোর বনে মানুষের অস্তিত্ব তুচ্ছ, কেবলই জানোয়ারের রাজত্ব। ওই গভীর জঙ্গলে মানুষ যে কতখানি নগণ্য সেটা তারা হাড়ে হাড়ে টের পেয়েছিল। ওখানে মানুষের জ্ঞান, বুদ্ধি বা অহংকারের কোনো দামই নেই, সবটাই প্রকৃতির অধীনে। এই গোটা গল্পটা শেষে আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? প্রকৃতির এই রকম ভয়াল রূপের সামনে পড়লে মানুষের করণীয়টা কি? বুদ্ধি খাটানো, সাহস দেখানো, নাকি চুপচাপ আত্মসমর্পণ করা? হয়তো আসল উত্তরটা লুকিয়ে আছে প্রকৃতিকে সম্মান করার মধ্যে। এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।